আজ এক্সপ্লেইন করব কিছুদিন আগেই রিলিজ পাওয়া একটি থ্রিলিং ওয়েব সিরিজ গোলাম মামুন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমাদের সবার পরিচিত মুখ অপূর্ব। আমার মনে হয়েছে ওয়েব সিরিজটির স্টোরি টেলিং, সিনেমাটোগ্রাফি অনেক জোস। আপনাদের কেমন লাগলো সিরিজটি দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে সিরিজটির কাহিনী শুরু করা যাক। সিরিজটির প্রথমেই দেখা যায় একটা বাড়ির মধ্যে সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা জিনিস তছনছ করে এখানে সেখানে ফেলে রাখা হয়েছে। এবার দেখা যায় ওই বাড়ির মধ্যেই একটি ছোট মেয়ে বসে বসে খেলছে, আর পাশেই তার মা মরে পড়ে আছে। পাশ থেকে একটা ফোন বাজে, আর ছোট মেয়েটি ফোনটা রিসিভ করে কথা বলে। ফোনের ওপাশে একজন মহিলা জিজ্ঞেস করে, তোমার আম্মু আব্বু কোথায়? মেয়েটি বলে, আব্বু তো বাসায় নেই, আর আম্মু ফ্লোরে শুয়ে আছে। ফোনের ওপাশের মহিলাটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ফ্লোরে শুয়ে আছে কেন? আম্মুকে ডাকো তো। মেয়েটি বলে, আম্মুকে অনেকবার ডেকেছি, কিন্তু আম্মু তো উঠছে না, আম্মু মনে হয় মরে গেছে। এরপর 6 ঘন্টা আগের কাহিনী দেখানো হয়। পুলিশ অফিসার গোলাম মামুনের কাছে একটা অপরিচিত নম্বর থেকে টেক্সট আসে, আর তাকে সাবধান থাকতে বলা হয়। সেই টেক্সটির তোয়াক্কা না করেই তার বন্ধু আর কলিগ সাকিব নামের একজন পুলিশ অফিসারের বাসায় গিয়ে তাকে ডাকতে থাকে। হঠাৎ পেছন থেকে কয়েকজন এসে তাকে মারতে শুরু করে। গোলাম মামুন ডিফেন্ড করে আর জিজ্ঞাসা করে যে সাকিব কোথায়। হঠাৎ মামুনের গলায় অজ্ঞান করার মেডিসিন ইনজেক্ট করে দেয় কেউ একজন, আর মামুন সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো জানা যায় প্রথমে যে ভাঙচুর হওয়া জিনিসপত্রের বাসাটা দেখানো হয়েছিল সেটাই সাকিবের বাসা, আর সেখানে সাকিবের ওয়াইফ তানিয়াকে মার্ডার করা হয়েছে। পুলিশ ওই বাসার অবস্থা জানতে পেরে সেখানে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। আর এদিকে দেখা যায় মামুনকে অজ্ঞান করে একটা নির্জন এলাকায় ফেলে রাখা হয়েছে। মামুন আর সাকিবের আরেকজন বন্ধু পুলিশ অফিসার সাবিরকে তানিয়ার মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসার রবিন ডাকে, আর জিজ্ঞাসা করে সাকিব গতকাল অফিস থেকে কয়টায় বের হয়েছিল। সাবির বলে রাত 9টার দিকে বের হয়েছিল। গতরাতে সাকিব বের হওয়ার সময় সাবিরকে বলেছিল যে মামুন যদি সাকিবের খোঁজ করে তাহলে সে যেন বলে যে রাত 12:30টায় তাদের একটা জায়গায় দেখা করার কথা ছিল, সাকিব এক্স্যাক্টলি সেখানেই থাকবে। এই পুরো ব্যাপারটা সে অফিসার রবিনকে বলে। তখনই সাকিবের ওয়াইফ তানিয়া, যার খুন হয়েছে, তার ফোন বেজে ওঠে। রবিন দেখে যে মামুন কল দিয়েছে। ফোনটা ধরে মামুনকে তখনই সাকিবের বাসায় চলে আসতে বলে সে। এরপর সাকিবের বাসার ছাদে আর একটা ডেড বডি পাওয়া যায়। রাহি নামের একজন ফিমেল পুলিশ অফিসারকে ওই বাসারই একজন লোক বলে যে গতকাল রাতে সে গোলাম মামুনকে এই বাসায় ঢুকতে দেখেছিল। রাহি তখনই মামুনকে কল দিয়ে তার সাথে এই ব্যাপারে কথা বলতে চাইলে সে ব্যস্ত আছে বলে ফোন রেখে দেয়। তো সাকিবের প্রতিবেশীদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে যে তানিয়ার নাকি অনেক ছেলে বন্ধু ছিল, আর এজন্য সাকিবের সাথে তার নাকি প্রায় ঝগড়া হতো। আরেকজন তো সাকিবকে তানিয়াকে মেরে ফেলার হুমকি দিতেও শুনেছে। পুলিশ সাকিবকে কোথাও খুঁজে না পেয়ে আর এসব কথা শুনে সাকিবকে সন্দেহ করতে থাকে। তো মামুন সাকিবের বাসায় পৌঁছায়, আর তখনই জানতে পারে যে তানিয়া খুন হয়েছে। মামুনকে ইনভেস্টিগেটিং অফিসার রবিন জেরা করতে থাকে, কিন্তু মামুন রাতে তার সাথে যা যা হয়েছিল সেগুলো কিছু বলে না। পুলিশ চিফ মামুনকে নিয়ে তাদের হেডকোয়ার্টারে যেতে বলে। তো এই কেসের সব প্রমাণ মামুনের বিরুদ্ধে চলে যাচ্ছে দেখে মামুন পুলিশ চিফ সহ সব অফিসারদেরকে তার সাথে ঘটা সবকিছু সত্যি বলে দেয়। 2 দিন আগে সাকিব মামুনকে বলেছিল যে সে কিছু ইনফরমেশন পেয়েছে যেটা সামনে আনতে পারলে দেশের সরকার পর্যন্ত কাঁপিয়ে দিবে, আর এতে নাকি মামুনের দুলাভাইয়ের মার্ডার সম্পর্কেও জানা যাবে। এই সব কিছুর পেছনে অনেক বড় বড় মানুষের হাত রয়েছে। এগুলো সম্পর্কে বলার জন্যই সাকিব রাতে মামুনকে তার বাসায় যেতে বলেছিল, আর সেখানে যাওয়ার পরই তার উপর অ্যাটাক হয়। দেন তাকে অজ্ঞান করে ফেলে তারা। কিন্তু মামুন সব সত্যি বলার পরও তারা মামুনকে অ্যারেস্ট করে, কারণ সাকিবদের বাসার ছাদে যে লোকের ডেড বডি ছিল তার গলায় মামুনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। মামুন বলে যে গতরাতে সাকিবের বাসায় তার উপর ওই লোকটি অ্যাটাক করেছিল, আর ধস্তাধস্তির মধ্যে হয়তো তার ফিঙ্গারপ্রিন্ট লোকটির গলায় লেগেছে, কিন্তু মামুন তাকে খুন করেনি। কিন্তু তার কোনো কথা বিশ্বাস করে না কেউ। এদিকে সাকিবকে একটা গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়, আর সাকিবের হাতে ছিল মামুনের আইডি কার্ড, আর এতে মামুনের উপর সন্দেহ আরো জোরদার হয়। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মামুনের বোন তাকে ফোন দিয়ে বলছে যে তার দুলাভাই নাকি তার সাথে কয়েকদিন ধরে অনেক খারাপ ব্যবহার করছে, আর কি হয়েছে জিজ্ঞাসা করলেও বলছে না। সে মামুনকে বলে তার দুলাভাইয়ের কি হয়েছে খোঁজ নিতে। মামুনের দুলাভাইও ছিল একজন পুলিশ অফিসার। অফিসে গিয়ে তার সাথে দেখা হলে তার দুলাভাই বলে সে একটা অপারেশনে যাচ্ছে। তো মামুনও যায় তার সাথে। গাড়িতে বসে সে তার দুলাভাইকে জিজ্ঞাসা করে যে আপনি এতে
স্ট্রেসে আছেন কেন? তার দুলাভাই শুধু বলে যে পেপার পত্রিকা পড়া শুরু করে একটু। তারা একটা কিডন্যাপিং কেসের অপারেশনে যাচ্ছিল। তো কথা শেষে তার দুলাভাই তাদের গন্তব্যের একটু আগেই মামুনকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর বলে পরে কথা হবে। মামুন গাড়ি থেকে নেমে যেই একটা সিএনজি নিতে যাচ্ছিল তখনই পরপর কয়েকটা গুলির আওয়াজ পায় আর দৌড়ে সেখানে চলে যায়। গিয়ে দেখে তার দুলাভাইয়ের টিম আর কিডন্যাপারের টিমের মধ্যে গোলাগুলি হচ্ছে। কিডন্যাপ হওয়া ছোট মেয়েটাকে উদ্ধার করে তারা। মামুন মেয়েটাকে সেখান থেকে বের করে তার দুলাভাইয়ের খোঁজে আবার ভেতরে ঢোকে আর সেখানে ঢুকেই দেখে কিডন্যাপাররা তার দুলাভাইকে ধরে ফেলেছে। তারা দুলাভাইয়ের মাথায় বন্দুক রেখে মামুনকে শাসাতে থাকে যাতে সে হাত থেকে পিস্তলটা ফেলে দেয়। তার দুলাভাই মামুনকে লোকগুলোকে গুলি করতে বলে বারবার, কিন্তু মামুন তার দুলাভাইকে বাঁচানোর জন্যই নিজের পিস্তলটা যেই ফেলে দিতে যাবে তখনই তারা দুলাভাইকে শুট করে দেয় আর মামুনও তাদের দুইজনকে শুট করে। এভাবেই মামুনের দুলাভাই মারা যায়। এদিকে বর্তমান সময়ে মামুনকে পুলিশ চিফ অফিসেই আটকে রাখা হয়। মামুন অফিসার রাহিকে বারবার বোঝাতে চেষ্টা করে যে আসল আসামি সবকিছু প্ল্যান করে তাকে ফাঁসাচ্ছে, কারণ সে চাচ্ছে যে পুলিশ মামুনকে নিয়ে ব্যস্ত থাকুক আর আসল আসামি ধরা না পড়ুক। কিন্তু অনেকদিন ধরে একসাথে কাজ করা সত্ত্বেও মামুনের কোনো কলিগ তাকে বিশ্বাস করে না। পুলিশ চিফ ঠিক করে মামুনকে কোর্টে নিয়ে গিয়ে রিমান্ডের অনুমতি নিবে তাকে সব সত্যি বলানোর জন্য। মামুনকে একরকম জোর করেই কোর্টে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় গাড়ির মিররে মামুন একজন লোককে দেখে যাকে দেখে তার অনেক চেনা চেনা লাগে। তখনই তার মনে পড়ে যে এটাই সেই লোক যাকে তার দুলাভাইয়ের খুন হওয়ার দিন সে ওখানে দেখেছিল। তখনই সে বুঝতে পারে যে লোকটা তাদেরকে ফলো করছে আর তার দুলাভাইয়ের খুন, সাকিব তানিয়ার খুন, তাকে ফাঁসানোর চেষ্টা সবই একে অপরের সাথে কানেক্টেড। তো তারা কোর্টে পৌঁছায় আর সেখানেও ওই ফলো করা লোকটাকে দেখতে পায়। লোকটি সেখানে এসে পুলিশ অফিসার রবিনের সাথে কথা বলছিল। এই সব কিছুর পেছনে রবিন আছে কিনা ঠিক বুঝে উঠতে পারছিল না মামুন। তো হঠাৎ মামুনের শ্বাসকষ্ট শুরু হয়। তার সাথে থাকা কয়েকজন অফিসার ইনহেলার কিনতে যায়। তারা একটা রুমে নিয়ে গিয়ে মামুনকে শুইয়ে দেয়। তখনই রাহির ফোনে একটা কল আসে আর সে একটু সাইডে গিয়ে কথা বলতে থাকে। হঠাৎ মামুন পেছন থেকে এসে রাহিকে শ্বাসরুদ্ধ করে অজ্ঞান করে ফেলে। তারপর মামুন রুম থেকে পালানোর জন্য যেই বের হয়েছে তখনই ওই ফলো করা লোকটা সেখানে এসে মামুনের দিকে গুলি করতে থাকে। মামুন কোনো রকম বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মামুনকে খুঁজতে গিয়ে দেখে যে সে পালিয়েছে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে 4 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। হসপিটালে একজন ক্রিমিনালের অপারেশন হচ্ছিল। অপারেশন হওয়ার পর রোগীকে নর্মাল বেডে ট্রান্সফার করা হয় আর সেখানে দায়িত্বে থাকা পুলিশ অফিসার রাহি লোকটির হাতে হ্যান্ডকাফ পরাতে যায়। নার্স বলে এখন হ্যান্ডকাফ লাগানোর দরকার নেই, কারণ রোগী 24 ঘন্টার আগে নড়াচড়া করতে পারবে না। তো রাহি একজন কনস্টেবলকে সেখানে রেখে একটু সাইডে গিয়ে ফোনে তার মায়ের সাথে কথা বলতে থাকে। হঠাৎ একটা চিৎকার শুনে রাহি সেখানে গিয়ে দেখে ক্রিমিনালটি পালিয়েছে। এই একইভাবে মামুনও পালিয়ে গেল, এজন্যই তার এসব মনে হতে থাকে। পুলিশ চিফ ভয়ঙ্কর রেগে যায় যে এতগুলো পুলিশ অফিসার থাকা সত্ত্বেও মামুন কিভাবে পালিয়ে গেল। তারা ভাবতে থাকে যে লোক কোর্টে গুলি চালিয়েছে সে মামুনেরই লোক আর সেই তাকে পালাতে সাহায্য করেছে। চিফ পুরো টিমকে বলে যেভাবেই হোক মামুনকে খুঁজে বের করতে। সবাই রাহিকে দোষারোপ করতে থাকে আর তার অনেক মন খারাপ হয়ে যায়। রাহি ঠিক করে সে নিজেই নিজের মতো করে মামুনকে খোঁজার চেষ্টা চালিয়ে যাবে। তো রাহি মামুনের বড় আপার বাড়িতে যায়। মামুন বাড়িতে এসেছিল কিনা জিজ্ঞাসা করলে আপা বলে সে গতকাল থেকেই বাড়িতে যায়নি। রাহি বলে মামুন স্যারের সাথে কথা হলে বলবেন যে রাহি তার কথাগুলো বিশ্বাস করেছে, সে যেন রাহির সাথে যোগাযোগ করে। এটা বলে রাহি সেখান থেকে চলে যায়। এতক্ষণ পর মামুনের দেখা পাওয়া যায়। সে কোনো মতে লুকিয়ে লুকিয়ে একটা নতুন মোবাইল কিনে তার আপাকে কল দেয়। তার আপা বুঝতে পারে যে মামুন কোনো একটা প্রবলেমে ফেসে গেছে, কিন্তু মামুন কিছু বলে না। রাহির বলা কথাগুলো মামুনকে বলে তার আপা। মামুন বুঝতে পেরেছিল যে তার আপার ফোনটা ট্যাপ করা হয়েছে আর পুলিশ তাদের সব কথা শুনছে। এজন্য তাদেরকে শুনিয়ে মামুন বলে যে সে সব সত্যি কথাই বলেছিল পুলিশকে, কিন্তু তারা তার কোনো কথা বিশ্বাস না করায় তার পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আসল আসামি যে তাকে টার্গেট করে বাঁচতে চাচ্ছে সেটা বলে ফোন রেখে দেয় সে। মামুনের ব্যাংক অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করেছিল কেউ, যার জন্য পুলিশ তাকে আরো বেশি সন্দেহ করছিল। তো মামুন ব্যাংকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে টাকাটা কোথা থেকে এসেছে। ব্যাংক ম্যানেজার তাকে ব্যাংকে গিয়ে ইনফরমেশন গুলো নিতে বলে। মামুন ব্যাংকের সামনে গিয়ে দেখে যে সেখানে তাকে ধরার জন্য পুলিশ ওত পেতে আছে। সেখানে কোরামাইন নামের লোকটাকেও দেখা যায়। মামুন কোন রকমে পুলিশের থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় মামুন তার একজন পরিচিত টুরিস্ট পুলিশ অফিসার মিলনের কাছে যায় আর তার কাছ
থেকে একটা হেল্প চায়। মামুনের দুলাভাই যে কিডন্যাপ কেসের জন্য মারা গিয়েছিল সেই কিডন্যাপ কেসের ফাইলটা কোর্ট থেকে এনে দিতে বলে মিলনকে। তো মিলন কোর্টে গিয়ে ফাইলটা এনে দেয়। মিলনকে একটা শুনশান জায়গায় নিয়ে যায় মামুন। তো মামুন তার আর তার দুলাভাইয়ের সাথে ঘটা সব ঘটনা তাকে খুলে বলে। মিলন অবশেষে মামুনকে বিশ্বাস করে, কিন্তু সেখানে এসে হাজির হয় অফিসার রাহি। তো রাহিকে মামুন বোঝাতে চেষ্টা করে যে তার কাছে পুলিশের থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। মামুন রাহির কাছ থেকে 2 দিন সময় চায় যাতে সে বের করতে পারে কে বা কারা তাকে ফাঁসাতে চাচ্ছে, তার দুলাভাইকে কে মারলো, প্লাস সাকিব তানিয়ার খুনের পেছনে কারা রয়েছে। এই সব জেনে সে নিজেই রাহির কাছে সারেন্ডার করবে বলে। রাহি মামুনের আর্জি মেনে নেয় আর জিজ্ঞাসা করে এখন তার প্ল্যান কি। মামুন বলে তার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা এসেছে সেটা কোথা থেকে এসেছে খুঁজে বের করতে হবে। রাহি বলে সে এখন থেকে মামুনের সাথেই থাকবে। তো রাহি ব্যাংকে যায় আর সেখানে গিয়ে মামুনের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস নেয়। জানা যায় যে মামুনের অ্যাকাউন্টে যে টাকাটা এসেছে সেটা পানামা থেকে এসেছে, কিন্তু মামুনের সেখানে কেউ নেই। এবার মামুন ঠিক করে তার দুলাভাইয়ের লাস্ট কিডন্যাপ কেসের মেয়েটির বাবার ঠিকানায় গিয়ে তার খোঁজ নিবে। ঠিকানাটা পায় কোর্ট থেকে আনা সেই ফাইল থেকে। তারা ওই অ্যাড্রেসে গিয়ে দেখে সেখানে মেয়েটির বাবার দোকানটা আর নেই, কিন্তু এখন যে দোকান আছে তার ওনারের কাছে জানতে পারে যে ওই কিডন্যাপ হওয়া মেয়েটা কোথায় পড়াশোনা করে। এদিকে পুলিশ সাকিবের বাসার পাশে থাকা একটা সিসিটিভির ফুটেজ পায়, আর সেখানে চাকু জয়নাল নামের একজন ক্রিমিনালকে দেখা যায়। পোস্টমর্টেমে তানিয়ার খুনি যে একজন বাঁহাতি ছিল সেটা জানতে পেরেছিল তারা, আর চাকু জয়নালও বাঁহাতি। তো তারা বুঝতে পারে যে তানিয়ার খুনি চাকু জয়নাল হতে পারে, কিন্তু কে তাকে খুন করার জন্য ভাড়া করেছিল সেটা কেউ বুঝতে পারে না। এদিকে মামুন আর রাহি ওই কিডন্যাপ হওয়া মেয়ে নাবিলার কলেজে যায় তার সাথে দেখা করতে। মেয়েটা তার বাবার অ্যাড্রেস বা অন্য কোনো তথ্যই দিতে চায় না। মামুন আর কোনো উপায় না দেখে মেয়েটাকে অজ্ঞান করে গাড়িতে তুলে অন্য একটা জায়গায় নিয়ে যায়। নাবিলার জ্ঞান ফেরে আর সে অনেক ভয় পেয়ে যায় তাকে কিডন্যাপ করা হয়েছে ভেবে। তারপর আস্তে আস্তে রাহি আর মামুন তাকে বোঝায় যে তার বাবার সম্পর্কে কিছু ইনফরমেশন পেলেই তারা তাকে ছেড়ে দিবে। নাবিলা অবশেষে বলে যে ছোটবেলায় তাকে যে কিডন্যাপ করা হয়েছিল সেটা পুরাটাই সাজানো নাটক ছিল, আর কোরামাইন নামের লোকটা তার সাথেই ছিল। আরো বলে তার বাবা অনেক ক্রিমিনাল কাজের সাথে যুক্ত, সে কোথায় থাকে কি করে তার ফ্যামিলির কেউ জানে না। তার বাবার অনেক নকল নাম রয়েছে, কিন্তু তার আসল নাম হুকুমত চৌধুরী। মামুনের তখন মনে পড়ে যে এই নামটাই সাকিব তাকে একবার বলেছিল। এতেই সে বুঝতে পারে যে মামুন সঠিক পথে এগোচ্ছে। নাবিলার বাবা যখন দেশে থাকে তখন শাপলা জুয়েলার্স নামের একটা দোকানে বসে। তো হুকুমত চৌধুরীকে খুঁজতে তারা যায় শাপলা জুয়েলার্সে, আর গিয়ে দেখে সেখানে চাকু জয়নালের ডেড বডি রয়েছে। অনেক লোকের ভিড় দেখে তারা ফিরে আসে। মামুনের দুলাভাইয়ের সাথে কি ঘটেছিল জানার আর কোনো ওয়ে ছিল না তাদের। এজন্য রাহি আর মামুন ঠিক করে যে মামুন সারেন্ডার করবে। তো সারেন্ডার করার আগে লুকিয়ে মামুন তার আপার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। তার আপার সাথে সে কথা বলছিল, তখনই নিউজে দেখা যায় যে মিডিয়া খুব শিওরলি বলছে যে সাকিব তানিয়াকে খুন করেছে মামুন, আর মামুন যে পলাতক সেটাও বলে। মামুন ভেবেছিল যে পুলিশ শুধু তাকে সন্দেহ করছে মাত্র, সে নিজেকে নির্দোষ প্রমাণ করার যথেষ্ট স্কোপ পাবে। কিন্তু নিউজটা দেখার পর বুঝতে পারে যে একবার পুলিশ তাকে ধরে ফেললে সে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। এই জন্য ডিসাইড করে সে আর সারেন্ডার করবে না। রাহি আর মামুন লুকিয়ে আপার বাসা থেকে বের হয়, কিন্তু মামুন এবার রাহিকে রেখেই পালিয়ে যায়। এদিকে পুলিশ জানতে পারে যে মামুন অফিসার মিলনের সাথে দেখা করেছিল। তো অফিসার রবিন মিলনকে জিজ্ঞাসা করে যে মামুনের সাথে তার কি কথা হয়েছে। মিলন বলে যে মামুনের দুলাভাইয়ের ওই কিডন্যাপিং এর ফাইলটা কোর্ট থেকে আনতে বলেছিল তাকে, কিন্তু মিলন আর কিছু বলে না কারণ সে মামুনকে হেল্প করতে চাচ্ছিল। মিলন একদিন টঙে বসে চা খাচ্ছিল, তখন একটা অচেনা লোক এসে তার পাশে একটা খাম রেখেই পালিয়ে যায়। খামটা খুলে সে দেখে যে একটা গ্রুপ ছবি আর তার পেছনে একটা ডেট লেখা। মিলন কিছু বুঝে উঠতে পারে না। এদিকে দেখা যায় পুলিশ মিডিয়াকে মামুন সম্পর্কে কিছুই বলেনি, বরং তারা মামুনের ব্যাপারটা খুব কড়াকড়ি ভাবে লুকিয়ে রাখতে চেয়েছিল। পুলিশ চিফ চিন্তিত হয়ে বলে মামুনের সারেন্ডার করার যতটুকু চান্স ছিল সেটাও মিডিয়া শেষ করে দিল। অফিসার মিলনের উপর নজর রাখার জন্য একটা পুলিশকে নিয়োগ করা হয়, কিন্তু মিলন বুদ্ধি খাটিয়ে স্টক করা পুলিশটার আড়ালে মামুনকে কল দেয় আর তার সাথে দেখা করতে চলে যায়। মিলন গিয়ে তার পাওয়া ওই গ্রুপ ছবিটা মামুনকে দেয়। যে ছবিটা পাঠিয়েছে সে মামুনের ভালো করতে চায় না ফাঁসাতে চায় শিওর হতে পারে না তারা। গ্রুপ ছবিটাই তারা এম্পায়ার গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল করিম নামের শুধু একজনকেই চিনতে পারে। ছবির পেছনে থাকা ডেটটা দেখে তার দুলাভাইয়ের লাস্ট কথাটা তার মনে পড়ে যায়। মামুন তার দুলাভাইকে তার স্ট্রেসের কারণ জিজ্ঞাসা করলে সে মামুনকে বলেছিল একটু
পত্রপত্রিকা পড়। তো মামুন ঠিক করে ছবিটার পেছনে লেখা 22শে জুলাই 2010 তারিখের আশেপাশের সময়ের নিউজ পেপারগুলো খুঁজে দেখবে সেখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তো তারা নিউজ পেপার খোঁজার জন্য অনেক সাবধানে পাবলিক লাইব্রেরিতে যায়, কিন্তু পুলিশ সেটা জেনে যায়। এদিকে মামুন নিউজ পেপার ঘেটে ওই গ্রুপ ছবিটার মধ্যে থাকা একটা ছেলের ছবি দেখতে পায়। ছেলেটা ছিল প্রতিমন্ত্রীর ছেলে জুনায়েদ রহমান, আর তার সুইসাইড করা নিয়ে নিউজটা হয়েছিল। এই সব কিছুর সাথে তার দুলাভাইয়ের কেসের সম্পর্ক খুঁজতে থাকে তারা। আরো একটা নিউজে তারা পায় যে জুনায়েদের সুইসাইডের পর তার দাফন শেষে সেদিনই সিঙ্গাপুরে চলে যায় তার বাবা। ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে তাদের কাছে। কিছুদিন পরের আরেকটা নিউজে তারা দেখে যে জুনায়েদ রহমানের অপমৃত্যুর মামলা শুরু হয়েছে। তার মানে সেটি সুইসাইড ছিল না, আর ওই কেসের তদন্ত কর্মকর্তা ছিল মামুনের দুলাভাই। প্রতিমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফিরে আসলে সেদিনই 17 সেপ্টেম্বরে মামুনের দুলাভাই মন্ত্রীর সাথে দেখা করতে যান, আর তার পরদিন 18 সেপ্টেম্বরে খুন হয় তার দুলাভাই। তখনই মামুনকে অ্যারেস্ট করার জন্য পুলিশ টিম নিয়ে যায় লাইব্রেরিতে। মামুন কোনো মতে লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে দেখে রাহি সেখানে রয়েছে। তো রাহি একটা বাইকে মামুনকে নিয়ে খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বেশ খানিকটা দূর যাওয়ার পর রাহি মামুনের উপর রেগে বলে যে আমার তো উচিত আপনাকে এখনই অ্যারেস্ট করা, আমি আপনার উপর বিশ্বাস করেছিলাম আর আপনি আমাকে রেখেই পালিয়ে গিয়েছিলেন। মামুন বলে সে রাহিকে সেফ রাখার জন্যই তাকে ফেলে পালিয়েছিল। তো রাহি এরপরও ঠিক করে যে মামুনকে সে আবারও হেল্প করবে। এরপর ফ্ল্যাশব্যাকে 18 জুলাই 2010 সালের দিনটি দেখানো হয়, যে ডেটটি গ্রুপ ছবিটার পেছনে লেখা ছিল। দেখা যায় প্যারামাউন্ট নামের একটা রিসর্টে বেশ বড় একটা পার্টি চলছে। সেখানে ওই গ্রুপ ছবিতে থাকা সবগুলো ক্যারেক্টারকেই দেখা যায়। তো জুনায়েদ চৌধুরীর সাথে সোফিয়া নামের একটা মেয়ের রিলেশন চলছিল। তারা একসাথে ছিল। তখন সোফিয়ার ফোনে এম্পায়ার গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল করিম কল দেয়। মঞ্জুরুল সোফিয়ার এক্স ছিল। সোফিয়াকে মঞ্জুরুল তার সাথে দেখা করতে বলে, কিন্তু সোফিয়া তাকে ইগনোর করে আর তার শরীর ভালো লাগছে না বলে ফোনটা রেখে দেয়। জুনায়েদ তাদের সব কথা শুনছিল। জুনায়েদ বলে তুমি মঞ্জুরুলকে আমাদের রিলেশনশিপের কথা বলে দাও না কেন। সোফিয়া অনেক ভয় পায় যে জুনায়েদের কথা বললে মঞ্জুরুল জুনায়েদের অনেক বড় কোনো ক্ষতি করতে পারে, কারণ মঞ্জুরুল ছিল অনেক বড় মাপের একজন ক্রিমিনাল। তো আবার প্রেজেন্ট টাইম দেখানো হয়, যেখানে রাহি আর মামুন সামনে কি করা যায় সেগুলো নিয়ে কথা বলছিল। মামুনের ফোনে প্রথম থেকেই খুব ছোট ছোট কিছু মেসেজ আসতো একটা অজানা নাম্বার থেকে। তারা বুঝতে পারে যে ওই গ্রুপ ছবিটা যে পাঠিয়েছে আর মামুনের ফোনে যে মেসেজ দেয় দুইটাই একই ব্যক্তি। তো তারা নাম্বারটির লোকেশন বের করে জানতে পারে যে নাম্বারটি গত 12 ঘন্টায় সচিবালয়ে একবার আর প্যারামাউন্ট রিসোর্টে একবার ওপেন হয়েছে। মামুন ছবিটাই দেখতে পায় যে সেটাও প্যারামাউন্ট রিসোর্টেই তোলা। তাদের পাওয়া ক্লুগুলো একটার সাথে আরেকটা মিলে যেতে থাকে। তারা দুইজন প্যারামাউন্ট রিসোর্টে যায় আর সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে সোফিয়া আসলে প্যারামাউন্ট রিসোর্টের মালিকের মেয়ে। তারা সোফিয়ার সাথে দেখা করতে চাইলে ম্যানেজার বলে সে নাকি দেশের বাইরে রয়েছে, কিন্তু আসলে সোফিয়ার রিসোর্টের ভেতর থেকে সিসিটিভি ফুটেজে মামুনদেরকে ফলো করছিল। তারা চলেই যাচ্ছিল, তখন সোফিয়া তাদেরকে নিজের অফিসে ডাকে। প্রথমে তো সোফিয়া অস্বীকারই করে যে মামুনকে সে কোনোভাবেই হেল্প করছে না, কিন্তু মামুন যখন অনেক বেশি ইমোশনালি রিকোয়েস্ট করে তখন সোফিয়া না চাইতেও সব বলতে শুরু করে। সোফিয়া আর জুনায়েদ দুইজন দুইজনকে খুব ভালোবাসতো। জুনায়েদ সোফিয়াকে বিয়ের জন্য প্রপোজও করেছিল। 2010 সালের 22শে জুলাই সোফিয়া আর জুনায়েদ তাদের রিসোর্টেই একসাথে ডান্স করছিল। মঞ্জুরুল সেটা দেখে ভীষণ রেগে যায় আর তার পুরো গ্যাং মিলে জুনায়েদকে ধরে মারতে থাকে। মারতে মারতে জুনায়েদকে তারা সুইমিং পুলে নামায়। সোফিয়া সামান্য সাহায্যের জন্য অনেক চিৎকার করছিল, কিন্তু মঞ্জুরুলের ক্ষমতার ভয়ে কেউ এগিয়ে আসেনি। তারা সোফিয়ার চোখের সামনেই জুনায়েদকে সুইমিং পুলের পানিতে ডুবিয়ে মেরে ফেলে। মামুনের দুলাভাই কেইস্টের দায়িত্ব পাওয়ার পর সোফিয়ার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু সোফিয়ার বাবা তাকে নিয়ে লন্ডন চলে যায় এসব কিছু থেকে বাঁচতে। 10 বছর পর দেশে ফিরে তার সাথে তানিয়ার দেখা হয়। তানিয়া ছিল সোফিয়ার ব্যাচমেট। তানিয়া এসব ঘটনা নিয়ে তার সাথে ইন্টারভিউ করতে চেয়েছিল। তানিয়াকে যা কিছু বলেছিল সোফিয়া সেগুলো নিয়ে সে ইনভেস্টিগেট করতে গিয়ে বিপদে পড়ে যায় আর খুন হয়। হঠাৎ মামুন দেখে যে রাহির ফোনে কোরামাইনের কল এসেছে, আর তখনই রাহি পিস্তল বের করে সোফিয়াকে শাসাতে থাকে যে তার কাছে নাকি জুনায়েদের খুনের ভিডিও আছে আর সেটা রাহিকে দিয়ে দিতে বলে সে। এরকম একটা ড্রাস্টিক পরিবর্তনে তারা দুইজনই অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে রাহি আসলে হুকুমতের লোক। রাহি এতদিন মামুনকে ইউজ করেছে শুধুমাত্র মঞ্জুরুলের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কিনা সেটা দেখার জন্য। মামুন জিজ্ঞাসা করলে সোফিয়া বলে হুকুমত আসলে কোনো মানুষের নাম না, এটা একটা গ্রুপের নাম। তারাই দেশের সব ক্রিমিনাল কাজের সাথে যুক্ত। এক পর্যায়ে মামুন আর রাহির মধ্যে মারামারি শুরু হয় আর মামুন ভুলবশত রাহিকে গুলি করে দেয়। এরপর সোফিয়া তার
জানা বাকি সব ঘটনাগুলো বলতে থাকে আর সেগুলো ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। জুনায়েদ মারা যাওয়ার পর জুনায়েদের বাবার সাথে মঞ্জুরুলের একজন লোক এসে তার মুখ বন্ধ রাখার জন্য 500 কোটি টাকা দেন। প্রতিমন্ত্রী জুনায়েদের বাবাকে আরো বলা হয় যে সে যদি এটা নিয়ে কোনো রকম কথা বলে তাহলে তারা তার ফ্যামিলিরও ক্ষতি করবে। মন্ত্রী ভয়ে চুপ হয়ে যায়। এরপর দেখা যায় মামুনের দুলাভাই আতিক পুলিশ চিফকে বলে যে জুনায়েদকে খুন করা হয়েছে আর এজন্যই সে মঞ্জুরুলকে রিমান্ডে নিতে চায়। চিফ তাকে এটা বলে মানা করে দেয় যে মঞ্জুরুল অনেক ক্ষমতা সম্পন্ন মানুষ, তাই এটা করা পসিবল না, আর এই কেসটাকে সুইসাইড বলে কেসটাকে ক্লোজ করে দিতে বলে। প্রতিমন্ত্রী দেশে ফিরলে আতিক যায় প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে, কিন্তু প্রতিমন্ত্রীও তাকে কোনো রকম সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক শেষ হয় আর মামুন সোফিয়াকে বলে তার কাছে যে ভিডিওটা আছে সেটা সবার সামনে নিয়ে আসতে। সোফিয়া বলে তার কাছে আসলে কোনো ভিডিও নেই। খুনের ঘটনাটি ভিডিও করার জন্য সে মোবাইলে চাপ দিয়েছিল, কিন্তু কোনো কিছুই রেকর্ড হয়নি। সোফিয়াকেই সবার সামনে গিয়ে সব সত্যি বলতে বলে মামুন, কিন্তু সোফিয়াও তার ফ্যামিলি হারানোর ভয়ে পিছিয়ে যায়। মামুন সেখান থেকে বের হয় আর ইচ্ছা করেই একটা এটিএম এ গিয়ে টাকা তোলে, যাতে ওখানকার সিসিটিভি ফুটেজে তাকে দেখে হুকুমতের লোকেরা আসে। সে এটিএম বুথের উপরেই একটা ফোন রেখে আসে আর একটু দূরে গিয়ে লুকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাকে খুঁজতে কোরামাইন চলে আসে সেখানে। তখন মামুন ওই এটিএম এ রাখা ফোনে কল দেয়। কোরামাইন ফোনটা ধরে আর মামুন তাকে বলে তার কাছে জুনায়েদের খুনের ভিডিও আছে, আর মঞ্জুরুল যদি তার সাথে দেখা না করে তাহলে সে ভিডিওটা আপলোড করে দিবে। এটা শুনে কোরামাইন রেগে গিয়ে বলে মামুন যদি 2 ঘন্টার মধ্যে ভিডিওটা তার কাছে না পাঠায় তাহলে মামুনের আপা আর ভাগ্নিকে সে মেরে ফেলবে। মামুন এটা শুনে পাগলের মতো দৌড়িয়ে তার বাসার দিকে যেতে থাকে। আর কোনো উপায় না পেয়ে মামুন অফিসার রবিনকে ফোন দিয়ে রিকোয়েস্ট করে তার আপা আর ভাগ্নিকে বাঁচানোর জন্য। তো মামুন লুকিয়ে তার বাসায় ঢুকে দেখতে পায় কোরামাইনের লোকেরা তার আপা আর ভাগ্নিকে আটকে রেখেছে। মামুন সেখানে গিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলে, আর তাকে হেল্প করতে রবিনও সেখানে চলে আসে। মামুন তার জানা সব ঘটনা রবিনকে বলে। মামুন রবিনের কাছে একটা দিন সময় চায় সবার মুখোশ খুলে সামনে আনার জন্য। রবিন সেটা মানতে চায় না। রবিন বলে সবই আইন অনুসারে হবে, আমি তোমাকে ছাড়তে পারবো না। রবিন মামুনকে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিলই তখন মামুন বলে আমি বুঝেছি তুমি কেন আমার কথা মানতে চাচ্ছ না, কারণ তুমিও হুকুমতের লোক। আমি কোর্টের বাইরে তোমাকে কোরামাইনের সাথে কথা বলতে দেখেছিলাম। রবিন বলে কোরামাইনকে সে একটা জমির কেসের জন্য চিনে, তাছাড়া আর কিছুই না। মামুন কৌশলে রবিনের কাছ থেকে পিস্তলটা নিয়ে নেয় আর তাকে গাড়ির সাথে হ্যান্ডকাফ দিয়ে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। মামুন আবারও কোরামাইনকে কল দেয়। মামুন কোথায় আছে সেটা বললে কোরামাইনের লোকেরা দলবল নিয়ে সেখানে চলে আসে। মামুন বাইকে উঠে তাদেরকে একটা বিল্ডিং এর সামনে নিয়ে আসে। বাইক থেকে নেমেই মামুন দৌড়িয়ে বিল্ডিংটির ছাদে চলে যায়। কোরামাইন তার দলবল নিয়ে ছাদে এসে মামুনকে ধরে ফেলে। তখনই সেখানে মঞ্জুরুল করিম আসে আর মামুনকে ভয়ানকভাবে মারতে শুরু করে। মঞ্জুরুল তার কাছে জুনায়েদের খুনের ভিডিওটা চায়। মামুন বলে ভিডিওটা দিব, কিন্তু আগে বল হুকুমতের হেড কি তুই? মঞ্জুরুল তাকে গালি দিতে দিতে বলে না। মামুন বলে তাহলে কি তোর বাবা চালায় হুকুমত? মঞ্জুরুল হাসতে হাসতে বলে না। এরপর মঞ্জুরুল নিজেই হুকুমত সম্পর্কে বলতে শুরু করে। হুকুমতের লোকেরাই যে আসলে দেশ চালায় সেটা বলে। তাদের লোকজন আপার ক্লাস থেকে লো ক্লাস পর্যন্ত সবখানেই রয়েছে সেটাও বলে সে। মাঝে মাঝে যে দেশের জিনিসপত্রের দাম এমনিতেই অনেক বেড়ে যায়, কেউ কিছু করতে পারে না, এগুলো হুকুমত করে। বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়, বছরের পর বছর দুর্নীতি করেও তাদেরকে শাস্তি দেওয়ার সাহস কারোর হয় না, কারণ তাদের পেছনে রয়েছে হুকুমত। তারা একে অন্যকে লুকিয়ে রাখে এমন ভাবে যাতে কেউ কিছু জানতে না পারে। মামুনের দুলাভাই এইসব জেনে গিয়েছিল, এজন্যই মঞ্জুরুলের আদেশে কোরামাইন তাকে মেরে ফেলেছিল। সাকিব আর তানিয়াকেও তারাই মেরেছে। সে যে জুনায়েদকে পানিতে ডুবিয়ে মেরেছে আর পুলিশ তার কিছুই করতে পারেনি সবকিছুই বলে সে। কোরামাইন হঠাৎ বলে পুলিশ আসছে সেখানে। মঞ্জুরুল তার লোকদেরকে অস্ত্রগুলো লুকিয়ে ফেলতে বলে। সেখানে পুলিশ চলে আসে আর মঞ্জুরুল বলে মামুন নাকি তাকে ব্ল্যাকমেইল করে সেখানে নিয়ে এসেছে। সব দোষ মামুনের উপর দিয়ে দেয় সে। তখনই মঞ্জুরুলের কাছে তার বাবার ফোন আসে আর তার বাবা বলে যে সে এতক্ষণ যা যা বলেছে সবই লাইভ টেলিকাস্ট হয়ে দেশের সব মানুষের কাছে পৌঁছে গেছে। মঞ্জুরুল লাইফে যা যা করেছে, এতক্ষণ যা যা বলেছে সবই লাইভ স্ট্রিম হচ্ছিল একটা লুকানো ক্যামেরার সাহায্যে। আর এই পুরো প্ল্যানটা মামুনের ছিল। মামুন তখন বলে জুনায়েদকে মারার কোনো ভিডিও বা প্রমাণ নেই,
তাই নতুন প্রমাণ জোগাড় করার জন্য সে এখানে ক্যামেরাটা প্ল্যান্ট করেছিল। কোরামাইন তখনই মঞ্জুরুলকে একটা গুলি করে আর নিজেকেও একটা গুলি করে মেরে ফেলে। মামুনের এত সব হার্ডওয়ার্ক তেমন কোনো কাজেই আসে না। এরপর দেখা যায় নিউজ পেপারে নিউজ বেরিয়েছে যে গোলাম মামুনকে অ্যারেস্ট করা হয়েছে। হুকুমত নামের আসলেই কোনো অস্তিত্ব আছে কিনা নাকি মঞ্জুরুল নিজেই বাঁচার জন্য এসব মিথ্যা কাহিনী বানিয়েছে, এসব নিয়ে যুক্তিতর্ক চলতেই থাকে। সিরিজটি এখানেই শেষ হয়। এদিকে পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় রাহি এখনো বেঁচে আছে। সব মিলিয়ে সিরিজটির কাহিনী আর প্লট অনেক ভালো আর থ্রিলিং হওয়ার পরও শেষটা কেমন যেন খাপছাড়া লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।